তোমরা একটু দেখো, আমরা কিন্তু নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম এবং সেই চ্যাপ্টারে আমি শুধুমাত্র 4 নম্বর অঙ্কটা তোমাদেরকে করি না, এছাড়া বোধহয় 5 পর্যন্ত অঙ্কগুলো বোধহয় করা হয়ে গেছে আমাদের গত ক্লাসে। আর 4 নম্বর অঙ্কের ওনারা আমাদেরকে, এটা 2016 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই অঙ্কটা সলভ করব। দেখো, গত ক্লাসে আমরা 5 নাম্বার পর্যন্ত অঙ্ক করেছিলাম। এই যে 5 নাম্বার অঙ্কটা, এর আগে আমরা করেছিলাম হচ্ছে 1 নাম্বার অঙ্কটা। 1 নাম্বার অঙ্কটা করা হয়ে গেছে। আমরা 5 নাম্বার অঙ্কটা গত ক্লাসে করেছিলাম। আর আজকে আমি তোমাদেরকে এখানেই এই 4 নাম্বার অঙ্কটা তোমাদেরকে সলভ করে দিব। তোমরা দেখো, এখানে ওনারা কোশ্চেনের মধ্যে বলছে, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? 2016 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন এটা। 4 নম্বর অঙ্কটার মধ্যে ওনারা আমাদেরকে একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে। এই চ্যাপ্টারটা যখন আমি তোমাদেরকে স্টার্ট করি, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে শুধু 2টা পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করতে হবে তা নয়, আমাদেরকে একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টও করতে হয়। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে যে ডাইরেক্ট কস্টিং মেথডে এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা যে নেট প্রফিটটা বের করি, সেই প্রফিট দুটো সমান হয় না। এই দুটো প্রফিট কেন অসমান হয়েছে সেটাকে মিলকরণ করার জন্য, সেটাকে সে কারণটা খুঁজে বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তবে এটারও একটা নির্দিষ্ট সূত্র আছে। আমি তোমাদেরকে সেই জিনিসটা আজকে এই অঙ্কটার মাধ্যমে দেখাবো, যাতে রিকনসিলিয়েশনটা নিয়েও তোমাদের সঙ্গে আমার আলোচনা হয়ে যায়। তবে এগুলো সবই পার্ট বি এর অঙ্ক, এবং এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে কিন্তু রিসেন্ট সালে যে অঙ্কগুলো এসেছে 17, 18, 15, 16, 17, 18, 19 সালে, সেই সমস্ত অঙ্কগুলি কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো, আমি 4 নম্বর অঙ্কটা পড়ছি। এখানে ওনারা কি কি ইনফরমেশন দিয়েছে একটু দেখে নাও সবাই। দেখো, বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং ইয়ার 1 ইয়ার 2, beginning inventory as per absorption costing year 1 year 2, ending inventory as per variable costing year 1 year 2, ending inventory as per absorption costing year 1 year 2, আর profit as per variable costing আর profit as per absorption costing। এই কয়টা ইনফরমেশন ওনারা 2 বছরের জন্য আমাদেরকে দিয়ে প্রশ্নের মধ্যে বলছে প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আর আমি তোমাদেরকে এই 4 নম্বর অঙ্কটার মাধ্যমে শেখাবো যা আমি এখনো পর্যন্ত শিখাই নাই। সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করার জন্য ডাইরেক্ট কস্টিং এর বিবরণীটা কেমন হবে লিখে দিয়েছি, অ্যাবজর্পশন কস্টিং এর জন্য ইনকাম স্টেটমেন্টের বিবরণীটা কেমন হবে লিখে দিয়েছি, কিন্তু রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কেমন হবে সেটা আমি এখনো লিখি নাই। এই আজকে আমি 4 নম্বর অঙ্কের মাধ্যমে তোমাদেরকে আমি রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা শেখাবো। তোমরা কি সবাই রেডি এটা শেখার জন্য? জি স্যার। সবাই ছিল এই ক্লাসটায় গতদিন? তাহলে চলো আমি একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার জন্য সলিউশন শুরু করি। সবাই খাতা নিয়ে নাও।
সলিউশন শুরু করছি। reconciliation statement। আর যেহেতু আমাদের এখানে 2 বছরের তথ্য দেওয়া আছে, সেজন্য আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার জন্য আমরা 3টা টাকার ঘর টানবো। একটা পার্টিকুলার্স, একটা ইয়ার 1 আর একটা ইয়ার 2 এর জন্য। পার্টিকুলার্স, এটা ইয়ার 1, এটা ইয়ার 2। চলো প্রথমে আমরা লিখবো নেট ইনকাম অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং। তোমরা আমার সাথে সাথে করো, কিভাবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয় শিখে নিবা। নেট ইনকাম অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং। তোমরা দেখো তো ইয়ার 1 এর অ্যাবজর্পশন কস্টিং এর নেট প্রফিটটা ছিল ৬৮,০০০ আর ইয়ার 2 এর ছিল ৩২,০০০। এরপর আমরা লিখবো লেস নেট ইনকাম as per direct costing। দেখো আমাদের ডাইরেক্ট কস্টিং এর নেট ইনকামটা প্রফিট as per যে ভেরিয়েবল কস্টিংটাই ডাইরেক্ট কস্টিং, বুঝছো? ভেরিয়েবল কস্টিংটাই ডাইরেক্ট কস্টিং। একটা হচ্ছে ৫০,০০০, দুইটাই ৫০,০০০। এটা ৫০,০০০, এটাও ৫০,০০০। তাহলে এবার দেখো এটা যখন আমরা বিয়োগ করে দেব, তাহলে আমরা এই বিয়োগফলটাকে বলবো ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। তাহলে দেখো এটার ব্যবধানটা হবে ১৮,০০০ আর এটার ব্যবধান আসবে ১৮,০০০, তবে মাইনাস। দেখো তাই না? Difference to be explained। এটা আমি লিখে দিলাম, এই যে ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, অর্থাৎ এই ব্যবধানটাই আমাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে। আমরা এখন কিভাবে এটা ব্যাখ্যা করব চলো আমি দেখাই। এটা কি টোটালি আটকাই দিব, মানে জেড টেনে দিব? হ্যাঁ হ্যাঁ, এটা টোটালি আটকাই দিবা, এটা পুরোটাই কমপ্লিট। এবার আমরা লিখব চেঞ্জ ইন ইনভেন্টরি। চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তোমরা দেখো এই চেঞ্জ ইন ইনভেন্টরি মানে হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরির বিয়োগফল। চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এটা মানে হচ্ছে
তোমার ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরির বিয়োগফল। তোমরা একটু দেখো, অ্যাবজর্পশন কস্টিংটা হচ্ছে এই যে এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি অ্যাবজর্পশন কস্টিং। দেখো এটা হচ্ছে এন্ডিং আর এটা হচ্ছে বিগিনিং। অ্যাবজর্পশন কস্টিং এর বিগিনিংটা হচ্ছে এই যে দেখো আমরা নীল করে দিলাম আমি, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং। দেখো অ্যাবজর্পশন কস্টিং এর এন্ডিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরির বিয়োগফল। তো প্রথমে আমাদের এন্ডিং ইনভেন্টরিটা কত ছিল? এন্ডিং ইনভেন্টরিটা ছিল 58,000। এখান থেকে মাইনাস করব ওপেনিং ইনভেন্টরি কত ছিল? ওপেনিং ইনভেন্টরি ছিল 0। এটা ছিল ইয়ার 1 এ, দিয়ে দিলাম। এবার আসো ইয়ার 2 তে। দেখো ইয়ার 2 তে এন্ডিংটা ছিল 0 আর ওপেনিংটা কত ছিল? দেখো যে উপরে 58,000, ওপেনিংটা 58,000। তাহলে এবার যদি আমি পার্থক্য করি তাহলে দেখো আমার প্রথমটা হবে 58,000, বিগিনিং ইয়ারের হবে 58,000, আর এন্ডিং ইনভেন্টরিটা হবে দেখো 0 থেকে 58,000 বিয়োগ করলে মাইনাস 58,000। তাহলে আমরা আমাদের চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিংটা কিন্তু লিখে ফেললাম। চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিংটা কিন্তু আমরা লিখে ফেললাম। আচ্ছা এবার আমরা লিখব লেস চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার ডাইরেক্ট কস্টিং। এবার আমরা ডাইরেক্ট কস্টিং এর চেঞ্জ ইন ইনভেন্টরিটা লিখব। দেখো এবার ডাইরেক্ট কস্টিং এর চেঞ্জ ইন ইনভেন্টরি কোনটা কোনটা? ওই যে দেখো এন্ডিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং, দেখো এই যে দেওয়া আছে। আর এই যে বিগিনিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং দেখো দেওয়া আছে। এই লাস্ট দুইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টিং এর এন্ডিং এবং ক্লোজিং ইনভেন্টরি। তাহলে দেখো এখানেও আমরা প্রথমে ক্লোজিং ইনভেন্টরিটা ছিল 40,000, থেকে আমরা মাইনাস করব তার ওপেনিং ইনভেন্টরি কত ছিল? দেখো 0, ওপেনিং ইনভেন্টরিটা ছিল 0। আর ইয়ার 2 তে দেখো এন্ডিং ইনভেন্টরিটা ছিল 0 আর ওপেনিং ইনভেন্টরিটা ছিল দেখো 40,000। তাহলে দেখো এটা হবে 40,000 আর এটা হবে মাইনাস 40,000। এবার তোমরা দেখো এবার আমরা বিয়োগ করলে যেটা পাবো সেখানে লিখবো ডিফারেন্স এক্সপ্লেইন। ডিফারেন্স এক্সপ্লেইন, টু বি এক্সপ্লেইন ছিল উপরে আর এখানে লেখা হলো ডিফারেন্স এক্সপ্লেইন করা হলো, অর্থাৎ প্রফিটের পার্থক্যটা কেন হয়েছে সেটা ব্যাখ্যা করা হলো। দেখো এটারও পার্থক্যটা হচ্ছে 58,000 থেকে 40,000 বাদ দিলে এটা হবে 18,000। আর এটাও দেখো 58,000 থেকে 40,000 বিয়োগ করলে হবে মাইনাস 18,000। দেখো আমাদের কিন্তু এটা মিলে গেছে। ডিফারেন্স টু বি এক্সপ্লেইন এর সঙ্গে আমাদের কিন্তু
ডিফারেন্স এক্সপ্লেইনটা মিলে গেছে, আর এটাকে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে। আমার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিন্তু হয়ে গেল, দেখেছো তোমরা? জাস্ট দুই প্রফিটের পার্থক্যটা ওই পার্থক্যের সমান হবে ক্লোজিং স্টক থেকে ওপেনিং স্টকের পার্থক্য বললে যেটা হয়। তার মানে দুইটা প্রফিট, দুইটা স্টকের পরিবর্তনের পার্থক্যের সঙ্গে আমাদের প্রফিটের পার্থক্যটা মিলে যাবে। এই মিল করাটাকে বলা হয় রিকনসিলিয়েশন করা। এই মিল করার কাজটাকে বলা হয় রিকনসিলিয়েশন করা। তাই এই বিবরণীটার নাম হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই বিবরণীটার নাম হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা আমাদের 4 নম্বর অঙ্কের রিকনসিলিয়েশন স্টেটমেন্টও আমরা করে ফেললাম। তোমরা দেখো, এই যে 4 নম্বর অঙ্কের আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে ফেললাম। তোমরা কি রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা দেখেছো? তাহলে এবার চলো আমরা আমাদের পার্ট বি তে যে 5টা অঙ্ক ছিল সালেন, সে 5টা অঙ্ক আমরা অলরেডি সলভ করে ফেলছি। গতদিন আমি 1 2 3 4 না করে 5 করেছিলাম। আমরা 1 2 গতদিন আমরা এখান থেকে এই যে পার্ট বি এর 1 2 3 করে ফেলছিলাম। 4টা বাকি ছিল, সেটা আজকে করে ফেললাম। এই যে 4 নাম্বারটা আজকে করে ফেললাম। 5 আগের দিন করে ফেলছি। আজকে আমরা পার্ট সি টা শুরু করব না, সরি পার্ট সি না, 6 নম্বর অঙ্কটা করব আজকে। পার্ট সি তে এখনো ঢুকিনি, 6 নম্বর অঙ্কটা করব। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এখন 6 নম্বর অঙ্কটা করছি। আমরা পার্ট বি এর 6 নম্বর অঙ্কটা পড়ছি, তোমরা একটু দেখো। এখানে ওনারা অঙ্কটার মধ্যে বলছে during Heaton companies first two operation, এটা 2 ইয়ার হবে। First 2 year operations, the company reported net income as follows. এটা absorption costing basis। absorption costing basis তোমরা দেখো এখানে ওনারা ইয়ার 1 এবং ইয়ার 2 তে, ইয়ার 1 এবং ইয়ার 2 তে ওনারা বলছে সেলস দেওয়া আছে, লেস কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। এখানে কস্ট অফ গুডস সোল্ড বের করতে গিয়ে ওনারা প্রথমে ওপেনিং ইনভেন্টরি লিখছে 2 বছরের, এর সঙ্গে ওনারা অ্যাড লিখছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, ম্যানুফ্যাকচারিং কস্ট লিখছে, গুডস অ্যাভেলেবল ফর সেলস লিখছে। এখান থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়ে ওনারা কস্ট অফ গুডস সোল্ড বের করে ফেলছে। এই যে নিচে গ্রস মার্জিন বের হয়েছে, এখান থেকে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বাদ দিয়ে ওনারা নেট ইনকামও বের করে ফেলছে। ওনারা নিচে বলছে টাকা টু পার ইউনিট ভেরিয়েবল কস্ট অফ টাকা 1,30,000 ফিক্সড ইচ ইয়ার। আমাদের প্রত্যেক বছরের ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল 2 টাকা, আর ফিক্সড কস্টটা ছিল 1,30,000 টাকা প্রতি বছর। The companies টাকা 18 ইউনিট produced, cost is computed as follows. আমাদের প্রতি ইউনিট মাল উৎপাদন করতে খরচ হয় 18 টাকা এবং সেটা এইভাবে খরচ হয়েছে ওনারা বলে দিয়েছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 4 টাকা, ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে তোমার 7 টাকা, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 1 টাকা, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে সব মিলায় 6 টাকা। আচ্ছা দেখো তো, এই 2,70,000 কে 45,000 দিয়ে ভাগ করলে 6 টাকা হয় না? এখানে যোগ দিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে ভাগ হবে। দেখো তো, একটু ভাগ করে দেখো তো। জি স্যার 6। তো এখানে এটা ভাগ করে দিতে হবে, এখানে যোগ দিয়ে দেওয়া হয়েছিল।
যাই হোক, তাহলে দেখো এই যে 18 টাকা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ওনারা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা ছিল 18 টাকা, সেটা কিভাবে বেরোলো এই যে ওনারা বলে দিয়েছে। ওনারা বলছে প্রোডাক্ট এন্ড কস্ট ডাটা ফর দ্য 2 ইয়ার আর অ্যাজ ফলোস। দেখো ওনারা বলেছে ইয়ার 1 এ আমরা ইউনিট প্রোডিউস করেছি 45,000 ইউনিট, আর ইয়ার 2 তেও আমরা উৎপাদন করেছি 45,000 ইউনিট, আর ইউনিট সোল্ড ইয়ার 1 এ আমরা সেল করেছি 40,000 ইউনিট, আর ইয়ার 2 তে আমরা সেল করেছি 50,000 ইউনিট। এই দুইটা তথ্য ওনারা দিয়ে পার প্রশ্নের মধ্যে বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর ইচ অফ দ্য ইয়ার্স। 2 বছরের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করো ইন দা কন্ট্রিবিউশন ফরম্যাট ইউজিং ভেরিয়েবল কস্টিং। তার মানে তোমাকে এই উপরের সমস্ত তথ্য ব্যবহার করে ভেরিয়েবল কস্টিং মেথডে একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। তার মানে এই অঙ্কটা থেকে এখন তোমাকে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, কিন্তু সেটা ভেরিয়েবল কস্টিং মেথডে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর ইচ ইয়ার, 2 বছরের জন্যই, অন দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট ইউজিং ভেরিয়েবল কস্টিং। তার মানে ভেরিয়েবল কস্টিং মেথড ব্যবহার করে তোমাকে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। তো এটা আমরা কিভাবে তৈরি করতে পারবো, চলো এখন আমরা সেটা দেখি। ওনারা কিন্তু বলেই দিয়েছে যে তুমি ভেরিয়েবল কস্টিং মেথড বা ডাইরেক্ট কস্টিং মেথড এটা করো। আমরা ডাইরেক্ট কস্টিং মেথডে এটা করব। তো চলো এটা করার জন্য আমি এই অঙ্কটাকে কপি করে আমার বোর্ডে নিয়ে যাই। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করবে। আমরা প্রথম দেখব কিভাবে আমরা ভেরিয়েবল কস্টিং মেথড ফলো করে ইনকাম স্টেটমেন্ট গুলা করতে হয়, সেটা আমরা এই অঙ্কটা থেকে শিখব। এই যে আমাদের 6 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে। তো তোমরা দেখো, আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আমাদের ইয়ার 1 এ আমরা উৎপাদন করছি 45,000, অথচ সেল করছি 40,000। তাহলে আমাদের ইয়ার 1 এর ক্লোজিং স্টকে রয়ে যায় 5,000। তো আমরা সর্বপ্রথম যখন অঙ্কটা ইনকাম স্টেটমেন্ট করতে যাব, তখন আমাদের সর্বপ্রথমে ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরির পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। সেই জন্য চলো আমি এই অঙ্কটা যদি এখন করতে যাই, তাহলে আমরা সর্বপ্রথম একটা ওয়ার্কিং করে নিব। সবাই আমার সাথে সাথে অঙ্কটা করার জন্য রেডি হও। আমরা কিন্তু ডাইরেক্ট কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করে সেটা আমরা আগেই শিখে নিয়েছি। আমরা এখন সলিউশন করতে গিয়ে আমরা প্রথমে যে ওয়ার্কিংটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ opening and calculation of opening and closing inventory। আমরা প্রথমে এই 2 বছরের ওপেনিং এবং ক্লোজিং ইনভেন্টরিটা বের করে নেব। আর এটা কিভাবে বের করব দেখো, পার্টিকুলার্স year 1 year 2,
ইয়ার 1, এটা হচ্ছে ইয়ার 2। আমি কিভাবে এটা বের করছি তোমরা খেয়াল করো। এটা আমরা প্রথমেই বের করে নেব। দেখো প্রথমে লিখলাম আমরা ওপেনিং ইনভেন্টরি। দেখো আমাদের ইয়ার 1 এর ওপেনিং ইনভেন্টরি কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না, তাই ইয়ার 1 এর কোনো ওপেনিং ইনভেন্টরি নাই। আমরা ওপেনিং ইনভেন্টরির সঙ্গে আমরা অ্যাড করব ইউনিট প্রোডিউসড। ইউনিট প্রোডিউস, দেখো আমরা ইয়ার 1 এ প্রোডিউস করেছি 45,000 ইউনিট, আর ইয়ার 2 তেও আমরা প্রোডিউস করেছি না ইউনিট, ইয়ার 2 তেও প্রোডিউস করেছি 45,000 ইউনিট। এবার তোমরা দেখো ইয়ার 1 এ ওপেনিং ইনভেন্টরি ছিল না, কিন্তু ইউনিট প্রোডিউস করেছি 45,000, তাহলে আমাদের মোট মাল ছিল 45,000। এটাকে আমরা বলবো গুডস অ্যাভেলেবল ফর সেলস। এটাকে আমরা বলবো গুডস অ্যাভেলেবল ফর সেলস। আমাদের গুডস অ্যাভেলেবল ফর সেল ছিল 45,000। আর এবার আমরা এখান থেকে লিস্ট করব গুডস সেল ইউনিট সোল্ড। দেখো আমরা ইউনিট সোল্ড ইয়ার 1 এ সেল করেছি 40,000, ইয়ার 1 এ সেল করেছি 40,000। আর দেখো আমাদের ইয়ার 2 তে সেল করেছি, ইয়ার 2 তে সেল করেছি 50,000। এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, তাহলে ক্লোজিং ইনভেন্টরি এখানে 50 আসলো কেন? দেওয়া আছে না প্রশ্নে? ইয়ার 2 তে 50,000 দেওয়া আছে না? এই যে ইউনিট সোল্ড ইয়ার 45,000 নামাবো না, এটা নামাবো না, কারণ আমরা ওর ওপেনিং ইনভেন্টরি সম্পর্কে এখনো কোনো তথ্য পাইনি, খালি ইয়ার 1 টা নামাবো। আর এখানকার 50,000 এই যে এখানে দেওয়া আছে ইয়ার 2 তে সেল করেছি 50,000, দেখছো? ইয়ার 1 এও তো ওপেনিং ইনভেন্টরি নাই। ইয়ার 1 এও ক্লোজিং ইনভেন্টরি নাই, কিন্তু যে এখন বাইরে হবে, দেখো আমাদের ওপেনিং এ কোনো মাল ছিল না, মাল বানাইছি 45,000, তাহলে মোট বিক্রয়ের জন্য মাল আমাদের রেডি ছিল 45,000, কিন্তু তার মধ্যে আমরা বিক্রয় করছি 40,000। তাহলে 45 মালের মধ্যে যদি আমি 40,000 বিক্রয় করি, তাহলে কি আমার ক্লোজিং স্টকে 5,000 মাল ছিল না? তাহলে কি আমার ক্লোজিং ইনভেন্টরিতে 5,000 বেরিয়েছে না? বলো তো, এটা বুঝছো? এটা বুঝছো? এটা কি বুঝছো? ইয়ার 1 এরটা তো নামাইলাম, ইয়ার 1 এ যেটা 45,000 টা তো নামাইলাম, কিন্তু ইয়ার 2 এর 45,000 কেন নামাইলাম না? এই জন্য নামাইলাম না, কারণ এর ওপেনিং ইনভেন্টরি খবরটা আমরা এখনো পাই নাই, এই এখন পাবো। এই যে ফার্স্ট ইয়ারে যেটা ক্লোজিং ছিল 5,000, সেটাই এখন সেকেন্ড ইয়ারের ওপেনিং স্টক হয়ে যাবে। আচ্ছা, দেখছো, ফার্স্ট ইয়ারের যে ক্লোজিং স্টকটা আমরা পেলাম 5,000, এটাই এখন সেকেন্ড ইয়ারের ওপেনিং স্টক হবে। এখন নামাও 50,000, এখন নামাও, এখন যোগ করলে কত হয়? 50,000। তাহলে আমাদের গুডস অ্যাভেলেবল ফর সেল ছিল 50,000, আর আমরা ইউনিট সেলও করে দিয়েছি 50,000, তার মানে আমার এখানে কোনো ক্লোজিং স্টক নাই। এই যে দেখো, এই যে এখন দেখো ক্যালকুলেশনটা করলাম, বুঝছো কিনা? এই যে এখন ক্যালকুলেশনটা করলাম, দেখো ইয়ার 1 এ কোনো ওপেনিং স্টক ছিল না, কিন্তু উৎপাদন করেছিলাম 45,000, তাহলে মোট যোগফলটা 45,000। এর মধ্যে আমরা বিক্রয় করেছি 40,000, তাহলে 45,000 মালের মধ্যে যদি 40,000 বিক্রয় করি, তাহলে আমাদের ওপেনিং স্টকে থাকে 5,000 মাল। প্রথম বছর যেটা ওপেনিং স্টকে ছিল, এটাই আমাদের দ্বিতীয় বছরের, যে প্রথম বছর যেটা ক্লোজিং স্টক ছিল, এটাই আমাদের দ্বিতীয় বছরের ওপেনিং স্টক হয়ে যাবে। তাহলে দ্বিতীয় বছরের ওপেনিং স্টক হলো 5,000, তার সঙ্গে ইউনিট প্রোডিউস উৎপাদন করেছি 45,000, যোগ করলে মোট মাল হবে 50,000, আর আমরা সেলও করেছি 50,000। তাহলে আমাদের টোটাল
ক্লোজিং স্টকের পরিমাণটা এখানে আসবে না, দেখেছো? আর যেহেতু ওনারা ডাইরেক্ট কস্টিং এ নেট প্রফিট বের করতে বলছে, দেখো প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর ইচ ইয়ার, প্রত্যেক বছরের জন্য ইন দা কন্ট্রিবিউশন ফরম্যাট ইউজিং ভেরিয়েবল কস্টিং, তার মানে ভেরিয়েবল কস্টিং মেথডে। আর এখানে আমাদের ম্যাটেরিয়াল দিয়েছে 4 টাকা, লেবার 7 টাকা, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলছে 1 টাকা, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলছে 6 টাকা। কিন্তু ডাইরেক্ট কস্টিং এ তো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আসে না, আসে? সেজন্য আমাদেরকে আবার নতুন করে আরেকটা ওয়ার্কিং করে নিতে হবে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট কস্টিং। ওনারা কিন্তু ভেরিয়েবল কস্টিং মেথডে করতে বলছে, তাহলে চলো আমরা আরেকটা ওয়ার্কিং করে ফেলবো। ওয়ার্কিং calculation of manufacturing cost per unit under variable costing. Calculation of manufacturing cost per unit under variable costing. Calculation of manufacturing cost per unit under variable costing. এখানে কিন্তু 2 বছরের জন্য ওনাদের একটাই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। 2 বছরের জন্য আমাদের কিন্তু একটাই ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে 2 বছরের জন্য কিন্তু আলাদা আলাদা নাই ম্যানুফ্যাকচারিং কস্ট। সেজন্য আমরা একটাই করব, তা নাহলে 2 বছরেরটা আমরা আলাদা আলাদাই করতাম। ওরা 2 বছরের জন্য একটাই ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে দিয়েছিল। পার্টিকুলার্স টাকা, এই যে দেখো এখানে ওনারা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওনারা 2,70,000 কে 45,000 দিয়ে ভাগ করেছে। 45,000 ইউনিট দিয়ে ভাগ করে ওনারা এটা বের করেছে। 45,000 ইউনিট আমরা ইউনিট প্রোডিউসড, আমরা ইউনিট প্রোডিউস করছি 2 বছরে 45,000 দিয়ে। ওনারা এই খরচগুলো কিন্তু 2 বছরের জন্য একসাথে দিয়ে দিয়েছে। তাহলে চলো আমরা লিখে ফেলি। প্রথমে ম্যাটেরিয়াল কস্ট, প্রথমে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। আমাদের ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটটা কত দেওয়া আছে দেখো। ওনারা ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিল 4 টাকা, ওই যে 4 টাকা এটা আসবে। এরপর আমরা লিখবো ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, দেখো ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিটটা কত আসছে। ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিটটা হচ্ছে 7 টাকা। ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 7 টাকা। এরপর দেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 1 টাকা।
ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 1 টাকা, কিন্তু ফিক্সড কস্টটা লেখা যাবে না। আমরা জানি যে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করার সময় ভেরিয়েবল কস্টিং এ বা ডাইরেক্ট কস্টিং এ ফিক্সড কস্টটা লেখা যায় না। এখানে ওনারা ফিক্সড কস্টটা লিখছিল 6 টাকা, কিন্তু এটা তো অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী ছিল। এটা অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী ছিল, এটা ওনারা বলে দিয়েছে এখানে, এই যে অ্যাবজর্পশন। সেই জন্য ওনারা ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে ফিক্সডটাও লিখছিল। কিন্তু আমরা তো এখন ভেরিয়েবল কস্টিং অনুযায়ী করব। ভেরিয়েবল কস্টিং অনুযায়ী যদি করি তাহলে আমাদের এই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করতে গিয়ে আমাদের এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা লেখা যাবে না। তাহলে আমরা এবার সবগুলো যদি যোগ করে দেই তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা পেয়ে যাব। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা পেয়ে যাব টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট তোমরা দেখো 7 আর 4 11 আর 1 12 টাকা। তাহলে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এই যে আমরা 12 টাকা পেয়ে গেলাম। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা 12 টাকা পেয়ে গেলাম। আমরা আমাদের ওয়ার্কিংটা করে ফেললাম। আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে ওনারা আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথডে 2 বছরের জন্য। কিন্তু আমরা তার জন্য আমাদের যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে প্রথমে বের করা দরকার ছিল ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি কত ছিল সেটা, আর 2 নম্বরে বের করা দরকার ছিল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, সেটা এটা বের করা হয়ে গেছে। এবার আমরা ইনকাম স্টেটমেন্ট করব 2 বছরের জন্য একসাথে। আর সেই জন্য দেখো কি করছি, আমি একটা ছক টানছি ইনকাম স্টেটমেন্ট, আন্ডার ভেরিয়েবল কস্টিং। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। আমরা ভেরিয়েবল কস্টিং মেথডে কিভাবে ইনকাম স্টেটমেন্টটা করছি তোমরা একটু খেয়াল করো। সবাই আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করে নিবা। আমরা প্রথম একটা ইনকাম স্টেটমেন্ট করছি ওনাদের কোশ্চেন অনুযায়ী। আচ্ছা, পার্টিকুলারস এর জন্য একটা, আর আমাদের এখানে টোটাল 2 বছরের জন্য দুটো দুটো করে 4টা লাগবে ঘর, তার মানে মোট 5টা ঘর লাগবে। তাহলে পার্টিকুলারস এর জন্য একটা ঘর লাগবে, এটা হচ্ছে পার্টিকুলারস। পার্টিকুলারস এর জন্য একটা ঘর, আর